বিতর্কের পর আলোচনায় সালমান পুত্র সায়ান। ব্রিটিশ দাতব্য সংস্থায় £2.5 লাখ অনুদান নিয়ে নতুন বিতর্ক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার দাবিতে ফের সড়কে শিক্ষার্থীরা, শাটডাউন কর্মসূচি। চট্টগ্রাম বন্দরে নিলামে উঠেছে বিলাসবহুল 90 গাড়ি। ব্যবসায়ীরা ছাড়ানোর আবেদন করলেও সাড়া নেই সাবেক এমপিদের। এবং লস এঞ্জেলেসের ভয়াবহ দাবানলে মৃত্যু বেড়ে 24, নিখোঁজ 16। আগুন নেভাতে কাজে লাগানো হয়েছে 900-র বেশি বন্দীকে। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। যুক্তরাজ্যে মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে তোলপাড়ের মধ্যেই আলোচনায় এসেছেন সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে ওঠা দাতব্য সংস্থায় তার দেয়া প্রায় £2.5 লাখ অনুদান নিয়ে খবর প্রকাশ করেছে সানডে টাইমস। তৈরি হয়েছে নতুন বিতর্কিত বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাংলাদেশে দুর্নীতির তালিকায় নাম আসায় যুক্তরাজ্যে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার কন্যা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে £390 কোটি সমপরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। লন্ডনে বসবাস করা টিউলিপের বাড়ি নিয়েও দুর্নীতি বা বাংলাদেশ থেকে অর্থ পাচারের যোগসূত্র থাকার অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যের লেবার পার্টির বর্তমান নগরমন্ত্রী ও জাতীয় কোষাগারের অর্থ সচিব টিউলিপকে বরখাস্তে জোরালো দাবিও তুলেছে কনজারভেটিভ পার্টি। টিউলিপ সিদ্দিককে নিয়ে দেশে বিদেশে আলোচনা সমালোচনার রেশ না কাটতেই সামনে এলো সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমানের নাম। বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়ান এফ রহমান যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে 2007 সালে গড়ে ওঠা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামে একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান। বাংলাদেশে দুর্নীতির খাতায় নাম থাকা সায়ানের লন্ডনে থাকা $13 লাখ মূল্যের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন টিউলিপের মা শেখ রেহানা। যুক্তরাজ্য ভিত্তিক ডেইলি মেলের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। দ্য সানডে টাইমস বলছে 2018 সালে যুক্তরাজ্যের দাতব্য সংস্থাটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসের এক নৈশভোজে সবার সামনে সায়ান রহমানের প্রশংসা করেন চার্লস। সায়ান ওই দাতব্য সংস্থায় £2,50,000 অনুদান দিয়েছিলেন বলে ধারণা করা হয়। তবে এই অর্থের উৎস এখনও জানা যায়নি। এত অর্থ অনুদান দিয়ে কোনো সুবিধা নিয়েছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, কর্মসূচি কতক্ষণ চলবে? কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা গেছে কিনা? রাত্রি তাদের কর্মসূচি এখন অনির্ধারিত। আসলে কতক্ষণ চলবে সেটা বলা মুশকিল, কারণ তারা তাদের যে দাবি নিয়ে দাঁড়িয়েছেন সেই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই গণ অনশন কর্মসূচি পালন করে যাবেন বলছেন এখানকার শিক্ষার্থীরা। আমি যদি একটু পরিসংখ্যান বলি, তারা গতকালকে আসলে এই অনশন কর্মসূচি শুরু করেন। সেখানে তারা 23 জন শিক্ষার্থী প্রথমে এই কর্মসূচিতে অংশ নেন। তাদের মধ্য থেকে 15 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের গতকালকে 8 জন এবং আজকেও এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা গণ অন্বেষণে অংশ নিয়েছেন তালিকাভুক্তভাবে। এবং এছাড়া এখানে তাদের সঙ্গে সংহতি জানিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে শাটডাউন কর্মসূচি পালন করছেন। তারাও এখানে অংশগ্রহণ করছেন, তারাও দাঁড়িয়ে আছেন, তারাও বসে তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন। তারা যে মূল দাবি করছেন যে তাদের যে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে সেখানে স্থাপন করা, সেটি তাদের দীর্ঘদিনের দাবি। সেই দাবিতে তারা সেনাবাহিনীর হাত ধরেই তাদের ক্যাম্পাস স্থাপন করতে চান। পাশাপাশি যেহেতু এই ক্যাম্পাসে আবাসন সংকট রয়েছে, সেই আবাসন সংকট নিরসনে যতক্ষণ পর্যন্ত সেই আবাসন সংকট নিরসন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দেওয়ার তাদের দাবি রয়েছে। পাশাপাশি তাদের যে বাণী হল সহ আরও 2টি হল রয়েছে, সেই হলগুলো সংস্কারের দাবি জানিয়েছেন দ্রুত। যদিও এর আগে আমরা দেখেছি যে 11ই নভেম্বর একই দাবি নিয়ে তারা সচিবালয় ঘেরাও করেছিল। তখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে তাদের এই দাবি নিয়ে কাজ করা হবে, তাদেরকে আশ্বাস
দিয়ে তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে দিয়েছিলেন। যদিও এখন পর্যন্ত 3 মাস হয়ে গিয়েছে প্রায়, সেই দাবির বা তাদের যে আশ্বাস দিয়েছিলেন সেটি আসলে কোনো প্রকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি, যার কারণে তারা গতকালকে থেকেই এখানে গণ অনশন কর্মসূচি পালন করছেন। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও তাদের এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। প্রক্টরের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন তাদের এই দাবির সঙ্গে তারা একমত রয়েছেন। তারা বিভিন্ন মন্ত্রণালয়ে তারা আসলে চিঠি দিচ্ছেন, শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমার সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা হওয়ার সুযোগ হয়েছে। তিনি বলেছেন যে তিনি এখনও এই মন্ত্রণালয়ের কাজে আসলে ব্যস্ত রয়েছেন, তিনি তাদের শিক্ষার্থীদের দাবিগুলো উত্থাপন করার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীদের যে দাবি, তারা বলছেন যে কোনো ভনিতা নয়, কোনো প্রকার কালক্ষেপণ নয়, যত দ্রুত সম্ভব তাদের এই দাবি, যে 3 দফা দাবি, সেটি যাতে আসলে পূরণ করা হয়, বাস্তবায়ন করা হয়, সে বিষয়ে দ্রুত তারা উদ্যোগ নিতে দাবি জানিয়েছে। না হলে তারা আমরণ অনশন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। আরও শিক্ষার্থীরা যতই সময় গড়াচ্ছে, শিক্ষার্থীদের তাদের অংশগ্রহণটা আসলে বৃদ্ধি পাচ্ছে এখানে। তবে এখানে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমাদেরকে যদিও বলেননি তাদের এই অনশন কর্মসূচি নিয়ে তারা আসলে কি বলবেন, বা গতকালকে যেহেতু তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করেছিলেন তাদেরকে অনশন কর্মসূচি ভাঙানোর, যদিও তারা এখন পর্যন্ত ভাঙেনি। যারা শিক্ষার্থী অসুস্থ রয়েছেন, কয়েকজন শিক্ষার্থী অসুস্থ থাকা অবস্থায় আমরা দেখেছি যে হাতে স্লাইন নিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন। ক্লাস বর্জন করে ততক্ষণ পর্যন্ত তারা এই তাদের গণ অনশন কর্মসূচি পালন করে যাবেন বলছেন এখানকার শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠনের দাবি শিগগিরই ক্যাম্পাসগুলোতে হোক ছাত্র সংসদ নির্বাচন। অন্যদিকে ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের দাবি নির্বাচন দেরি হলেও আগে দরকার সংস্কার, যাতে জাকসু আয়োজন নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর এসব মতপার্থক্য নিরসনের পর নির্বাচন দেওয়ার পরামর্শ সাবেক ছাত্র নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। স্বাধীনতার পর দেশের সবচেয়ে বেশি 9 বার ছাত্র সংসদ নির্বাচন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয় সর্বোচ্চ 7 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়। পরিসংখ্যানে আরও পিছিয়ে বাকি বিশ্ববিদ্যালয়গুলো। 50 বাংলাদেশে এত কম ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কারণ কি? ইতিহাস বলে এসব বিশ্ববিদ্যালয়ে একটু ছাড়া বাকি সব নির্বাচন হয়েছিল বিংশ শতাব্দীতে। 1.5 যুগ পর 2019-এ ডাকসু নির্বাচন হলেও সেটি নিয়েও রয়েছে বিতর্ক। একবিংশ শতাব্দীতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার মূল কারণ দলীয় লেজরবৃত্তি ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা। ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থান হওয়ার পর এসব অনিয়ম কাটিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে ক্যাম্পাসগুলোতে। ছাত্র সংগঠনগুলো এটিকে গণতন্ত্র চর্চার বড় ক্ষেত্র হিসেবে দেখছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের কাজ দৃশ্যমান হলেও 2019 সালের পর এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি একটি ডাকসু নির্বাচন। 24-এর গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের মাঝে জোরালো দাবি উঠেছে শুধুমাত্র ডাকসু নয়, সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে দ্রুত সময়ের মধ্যে। সত্যিকার অর্থে আমরা যে গণতন্ত্রের কথা বলি, সেই গণতন্ত্রের যে আসল সৌন্দর্য সেটি কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের থেকে যদি নেতৃত্ব বের করে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। ডাকসু নির্বাচনটা যদি 2 মাস 4 মাস পরেও হয়, নির্বাচনটা এমনভাবে করা উচিত যাতে করে যখন ডাকসু আসবে তখন যেন অন্য প্রতিটি শিক্ষা অঙ্গনে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনে হয় যে হ্যাঁ, ছাত্র সংসদ একটা কার্যকরী জিনিস। মেরুদণ্ড সোজা রেখে ডাকসুর রোডম্যাপ চাই। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মনে করছেন ফেব্রুয়ারির মধ্যেই সম্ভব ডাকসু সহ ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একদম উপজেলা পর্যায়ে যদি আমরা ছাত্র সংসদ নির্বাচন দিতে পারি, সেক্ষেত্রে সারা দেশে একটা নেতৃত্ব উঠে আসবে। তারা আগামী দিনে দেশ পরিচালনা করবেন। ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন দিতে হবে পরবর্তীতে, এবং ফেব্রুয়ারি শুধু ডাকসু না, প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ক্যাম্পাসে ক্যাম্পাসে আমূল পরিবর্তন আনতে হবে। সরকারের পক্ষ থেকে একটা কর্ম দিক নির্দেশনা থাকলে আমার মনে হয় যে এটা 3-4 মাসের মধ্যেই সবগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। এবং আসলে তো আমাদের আগামী কিছু মাসের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই ঢুকতে হবে। এটা কেন না ছাত্র সংসদ নির্বাচন দিয়ে সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ঢুকি।
ছাত্র শিবির দ্রুত নির্বাচনের আয়োজনের পক্ষে, বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই সম্ভব। কোনো ছাত্র সংগঠনের প্রস্তুতি নিতে হবে, এই কারণে সময় দিতে হবে, এটা একটা অযৌক্তিক বিষয়। এখানে প্রস্তুতির তো তেমন কিছুই নেই। ফাইন্যান্সিয়াল একটা এঙ্গেজমেন্ট আছে, সারা পৃথিবীর এঙ্গেজমেন্ট আছে, সারা রাষ্ট্রের এঙ্গেজমেন্ট আছে, এমন কোনো ফাংশন না। নীতিমালা সংশোধন করতে সর্বোচ্চ 1 মাস লাগতে পারে, আর 1-2 মাসের মধ্যে ইশতেহার ঘোষণা করে নির্বাচনটাও করা সম্ভব, পসিবল। তবে ছাত্র সংসদ নির্বাচনের চিন্তাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, প্রয়োজনীয় সংস্কার করেই হোক নির্বাচন। আগামী মাস বা তারপরের মাস বা 2 থেকে 3 মাস এরকম যাবতীয় যে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম আমরা বেঁধে দিতে পারিনি। এটি ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে স্ব বিশ্ববিদ্যালয় তারাই আসলে নির্ধারণ করতে পারবে। কিন্তু সংস্কারের বিষয়গুলো যেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় অত্যন্ত যুক্তিক সহকারে সংস্কার করে, সেই বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত জানিয়ে দিব বলে আমরা প্রত্যাশা রাখছি। মতপার্থক্য নিরসন করে নির্বাচন দেওয়ার পরামর্শ সাবেক ছাত্র নেতাদের। নেতা নির্বাচনের একটা প্রক্রিয়া সম্পর্কে ধারণা হলো, একটা নেতৃত্ব গড়ে উঠলো। আমরা তো অনেক সময় বলি না, ডাকসুর ভিপিজিএস কতজন এসছে যারা জাতীয় রাজনীতিতে ভূমিকা রেখেছে। সো এটার মধ্যে তো নেতৃত্বের বিকাশের সম্ভাবনা থাকে। বড় দুটো গ্রুপের মধ্যেই মতপার্থক্য আছে, এটা নিরসন করলেই ভালো। ছাত্র সংগঠনগুলোর চাওয়া পাওয়ার ভিড়ে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের অধিকার কতটা ফিরে পায় সেটি এখন দেখার বিষয়। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ফেলে রাখা গাড়ি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এতে টনক নড়েছে আমদানিকারকদের। শুল্ক কর দিয়ে ইতোমধ্যে অনেকেই গাড়ি ডেলিভারি নিয়েছেন, আবার অনেকে আবেদন করেছেন কাস্টম হাউসে। তালিকায় আছে সাবেক এমপিদের আমদানি করা 30টি ল্যান্ড ক্রুজার সহ 90টি গাড়ি, যা চলতি মাসের 3য় সপ্তাহে উঠবে নিলামে। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। শোরুমে গাড়ি রাখার খরচ বেশি হওয়ায় অনেকেই আমদানির পর বিক্রি না হওয়া পর্যন্ত বন্দরের শেডেই ফেলে রাখেন। চট্টগ্রাম বন্দরকে গাড়ির গুদাম হিসেবে ব্যবহারের এই অভিযোগ দীর্ঘদিনের। মামলা জটিলতা সহ নানা কারণে এসব গাড়ি নিলামে ওঠে না যথাসময়ে। এতে বন্দরের শেডে জায়গার অপচয় শুধু নয়, আটকে যায় সরকারের রাজস্ব। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের কারশেড পরিদর্শন করে পরিস্থিতির উন্নতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা। নতুন কারশেডে পড়ে থাকা গাড়ি খালাস কিংবা নিলামে তুলতে 31শে জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি। এই অকশনগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অন্যান্যগুলো হবে, তো আমি মনে করি ঠিক আছে, আমি অতটুকু সময় দিতে রাজি আছি। যদি না হয় তাহলে চেয়ারম্যানকে আমি বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। এরপরই শুরু হয় নিলামের তোড়জোড়। খবর পেয়ে তৎপর আমদানিকারকরাও। এরই মধ্যে 13টি গাড়ি শুল্ক কর দিয়ে ডেলিভারি নিতে চট্টগ্রাম কাস্টমস হাউসে আবেদন করেছেন আমদানিকারকরা। এছাড়া বিলুপ্ত সংসদের এমপিদের আমদানি করা 45টি বিলাসবহুল গাড়ির মধ্যে একটি গাড়ি শুল্ক দিয়ে সম্প্রতি ডেলিভারি নিয়ে গেছেন গত নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত এক এমপি। তবে নোটিশের পরও কোনো সাড়া নেই বাকিদের। এ অবস্থায় ভিত্তিমূল্য নির্ধারণের পর জানুয়ারি মাসেই নতুন শেডে থাকা বাকি 90টি গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া চলছে। সকল গাড়িগুলাই আমাদের ইনভেন্টরি কার্যক্রম, যেহেতু 70টা গাড়ির ইনভেন্টরি কার্যক্রম শেষ হয়েছে, এগুলো আমরা দ্রুত ভ্যালুর জন্য শুল্কায়ন গ্রুপে পাঠাবো। সেখান থেকে ভ্যালু আসার পরে আমরা এগুলো ই-অকশনের মাধ্যমে নিলামে তুলে দেব। বিডারদের অভিযোগ, আমদানিকারকদের রিট নিষ্পত্তিতে কাস্টমস হাউসের আইন শাখা নিষ্ক্রিয়। ফলে বিপুল ব্যয়ে আমদানি করা গাড়ি সহ অনেক পণ্যই বন্দরের শেডে বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। মামলা তো কাস্টমের বিরুদ্ধে, তো কাস্টমের আইন শাখা আছে, কাস্টমের ম্যাজিস্ট্রেটের পাওয়ার আছে। উনি গিয়ে এটা ফলো আপ যদি করতো, হয় আমদানিকারককে দেবে, না হয় বিডারদেরকে দেবে। মোটামুটি রাজস্ব সরকার পাবেই। কর্তৃপক্ষ কী করে, এই লটের এগেনস্টে মামলা আসছে, বাস এই মামলা আসছে বলে 10 বছর 15 বছর পরে আছে, কোনো ধরনের ওদের অ্যাক্টিভিটিস নেই। নিলাম কার্যক্রম আরও গতিশীল করতে এই সংক্রান্ত আইন ও প্রক্রিয়া সহজ করার আহ্বান সিএনএফ এজেন্টদের। নিলামের যে পদ্ধতিটা, যে আইন, সেটাকে আরও সহজীকরণ করা প্রয়োজন। একটা গাড়ির দাম ছিল 1 কোটি টাকা, পড়ে থাকতে থাকতে এটা এখন 20 লাখ টাকায় বিক্রি করতে হবে, কিন্তু ওই আইনের কারণে সেটা অ্যালাউ করতে পারছে না কাস্টমস কর্তৃপক্ষ। তো এইসব কারণে কিন্তু পড়ে থাকছে।
বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি যে কেউ গাড়ির অনলাইন নিলামে অংশ নিতে পারবেন। এজন্য জমা দিতে হবে টিআইএন, এনআইডি ও আয়কর সনদ। তবে অনলাইনের পাশাপাশি পে অর্ডারের কপি টেন্ডার বাক্সে জমা দিতে হবে। যদিও ভালো সাড়া পেতে অনলাইনের পাশাপাশি ম্যানুয়ালি নিলামের দাবি বিডারদের। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন অব্যাহতি পাওয়া 40তম ব্যাচের সাব ইন্সপেক্টররা। সেখানে আছেন সহকর্মী দেবরাজ দেব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবরাজ, কয়েকদিন আগেও এই যে সাব ইন্সপেক্টররা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন, আজ তারা আবারও কর্মসূচি পালন করছেন। এখন তারা কি বলছেন, তাদের কোনো দাবি দেওয়া রয়েছে কিনা জানাবেন। হ্যাঁ রাত্রি, ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে গত কিছুদিন আগে অর্থাৎ গত সপ্তাহেও কিন্তু এই 40তম ক্যাডেটের যে সাব ইন্সপেক্টররা রয়েছে অর্থাৎ এসআই যারা রয়েছেন সুপারিশপ্রাপ্ত, তারা কিন্তু চাকরিতে তাদের পুনর্বহালের দাবিতে আবারও আসলে এই সপ্তাহে মাঠে নেমেছে। কারণ যদি বলতে যাই, আমরা তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা আসলে সেই ব্যাপারে যে সরকারের কাছ থেকে যে দাবিগুলো জানিয়েছিল সে ব্যাপারে কোনো সদুত্তর তারা আসলে তখনও পায়নি। আমি যদি একটু পেছনে দেখাই, তারা কিন্তু সকাল 11টা থেকে কিন্তু এখানে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। আমি যদি একটু বলে রাখি যে তাদের কিন্তু চাকরি আসলে সারদায় যে এসআইদের যে ট্রেনিংটি হয় সেই ট্রেনিংয়ের মাঝপথে অর্থাৎ ট্রেনিং শেষ হওয়ার মাত্র 1 মাস আগেই তাদের আসলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিন্তু তাদের আসলে চাকরিচ্যুত করা হয়। এখানে সর্বমোট 321 জন আসলে সাব ইন্সপেক্টর সুপারিশপ্রাপ্ত সাব ইন্সপেক্টরকে আসলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু নানা মাধ্যমে নানা রূপে কিন্তু আসলে প্রতিবাদ করে আসছে। এবং গত সপ্তাহে আপনি বলছিলেন যেমনটি গত সপ্তাহেও তারা সচিবালয় এবং এই গুলিস্তান 0 পয়েন্ট যে এলাকাটি রয়েছে এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে এবং সেটির পরিপ্রেক্ষিতে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে থাকলেও তাদের ভাষ্যমতে তারা আসলে আশানুরূপ কোনো রকম সন্তুষ্টি বা আশানুরূপ কোনো আপনার যে প্রত্যাশা সেইগুলো কিন্তু আসলে পায়নি, যার কারণে হচ্ছে আবার তারা সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে শৃঙ্খলা ভঙ্গের দায় এবং প্রতিনিয়ত কিন্তু আসলে এই যে এখানে যারা চাকরি থেকে বঞ্চিত রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে এই তাদের যে অন্যায় সেগুলো কিন্তু আসলে তারা সেই ব্যাপারে কিন্তু ওয়াকিবহাল নয়। তারা আসলে দাবি করছেন যে তাদের এই চাকরি পুনর্বহালের মাধ্যমে যে বৈষম্যহীন বাংলাদেশ সেটি পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা সেটি যেন অব্যাহত থাকে। তাদের দাবিটা এরকমই। তো রাত্রি আমার কাছে সচিবালয়ের সামনে থেকে এই ছিল সর্বশেষ তথ্য। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন অব্যাহতি পাওয়া 40তম ব্যাচের সাব ইন্সপেক্টররা। সেখান থেকে যুক্ত ছিলেন দেবরাজ দেব। চট্টগ্রাম আদালত পাড়ায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলা ও ভাঙচুরের মামলায় আত্মসমর্পণের আবেদন করেছেন 65 জন আইনজীবী। সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এই আবেদন করেন তারা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম আদালত থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, হঠাৎ আইনজীবীদের আত্মসমর্পণের আবেদন করার কারণ কি? রাত্রি যে মামলাটিতে তাদেরকে আসলে আসামি করা হয়েছিল সেটি হচ্ছে আইনজীবী সাইফুল ইসলামের ভাই খানে আলম। তিনি গত 30 নভেম্বর অর্থাৎ ঘটনার 4 দিন পরে যেই মামলাটি করেছিলেন ভাঙচুর এবং বিস্ফোরণের যে মামলা, সেই মামলায় মূলত 116 জনকে আসামি করা হয়েছিল, যাদের মধ্যে 70 জন ছিলেন আইনজীবী এবং সেই 70 জন আইনজীবীর মধ্যে 65 জন আইনজীবী আজকে আত্মসমর্পণের আবেদন করেছেন। এবং আমরা দেখছি যে এই ঘটনাকে ঘিরে আসলে চট্টগ্রাম আদালত পাড়ায় ব্যাপক নিরাপত্তা যেমন গ্রহণ করা হয়েছে, তেমনি নতুন যে আদালত ভবন আছে সেই আদালত ভবনের এই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের যে আদালত, সেই আদালতের সামনে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কয়েকশো পুলিশ কিন্তু এই ঘটনাকে ঘিরে আদালত পাড়ায় মোতায়েন করা হয়েছে এবং এই ঘটনায় যেই শুনানি সেটি কিছুক্ষণ পর শুরু হবে। এবং আমরা দেখছি যে যারা আইনজীবী আছেন, যারা আত্মসমর্পণ করবেন কিংবা অন্যান্য যারা আইনজীবী আছেন, প্রত্যেকেই এই আদালতের সামনে ভিড় করছেন, উৎসুক অনেকেই আছেন। এবং আমরা কিছুক্ষণ পরেই শুনানি হলে জানতে পারবো যে এই মামলায় আত্মসমর্পণের পর
যিনি বিচারক আছেন তিনি আসলে তাদেরকে কারাগারে পাঠাবেন নাকি জামিন দিবেন, তো এই বিষয়গুলো আরও পরে নিশ্চিত হওয়া যাবে। এখন আমরা যতটুকু জেনেছি যে এই ঘটনার যে 70 জন আইনজীবী আসামি ছিলেন তারা আসলে আবেদন করেছেন আত্মসমর্পণের জন্য, এবং এখানে তাদের প্রত্যেকেই আসলে সনাতনী আইনজীবী, এবং আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, তারা এটি নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন, এবং এই বিষয়টি নিয়ে আসলে এখন তারা খুব একটা মুখ খুলতে চাচ্ছেন না, যেহেতু আদালতের যিনি বিচারক তার রায়ের পরেই এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা আমাদের জানাবেন যে আসলে এই বিষয়টি নিয়ে। এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই ঘটনাটি ঘটেছিল মূলত 26 নভেম্বর, এবং যে 26 নভেম্বর আসলে এই আদালত পাড়ায় সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের আগে যে ভাঙচুর কিংবা বিস্ফোরণের যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোতে মূলত এই সব আইনজীবীদেরকে অভিযুক্ত করা হয়েছে যে তারা এই ঘটনাটিতে লোকজন জড়ো করেছিলেন, ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, এবং উস্কানি দেওয়ার ক্ষেত্রে তাদের এক ধরনের ভূমিকা ছিল। তো এই সব বিষয়কে মাথায় রেখেই যিনি আইনজীবী সাইফুল ইসলাম আছেন তার ছোট ভাই খানে আলম তিনি চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা করেছিলেন, এবং সেই কোতোয়ালি থানায় মামলাটি মূলত 47 নম্বর মামলা, এবং এই মামলাটিতে আসামি করা হয়েছিল 116 জন, এবং এই 16 জনের মধ্যে 70 জন আইনজীবী। এটা নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে, এবং আমরা যেটি দেখছি যে এখন যারা সনাতনী আইনজীবী আছে বা যারা 70 জন আইনজীবী আছেন, 65 জন আইনজীবী যারা আবেদন করেছেন তাদের সবাই এখানে উপস্থিত আছেন, এবং কিছুক্ষণ পরে হয়তো আমরা বলতে পারবো যে এই মামলায় তাদের আত্মসমর্পণের যে আবেদন সেটির যে বিচার প্রক্রিয়া সেটি সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তী সংবাদে জানানো যাবে। চট্টগ্রাম আদালত পাড়ায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলা ও ভাঙচুরের মামলায় আত্মসমর্পণের আবেদন করেছেন 65 জন আইনজীবী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম। 3 ঘণ্টা পর রাজশাহীর বেলপুকুরে তিতুমির এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে, তবে তারও 1 ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় সকালে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি সকাল 6টা 25 মিনিটে 11টি বগি নিয়ে রাজশাহী স্টেশন ছেড়ে যায়। পরে 2টি স্টেশন অতিক্রম করে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় পৌঁছালে একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এ সময় শিডিউল বিপর্যয় হয় 2টি ট্রেনের, ভোগান্তিতে পড়েন কয়েকশো যাত্রী। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে 3 ঘণ্টার চেষ্টায় ট্রেনের বগি উদ্ধার করা হয়। এছাড়া রেললাইন মেরামতের পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। 9:58-তে যে গাড়ি উঠলো, এখন আমরা এই ড্যামেজ কোচ সহ ওই যে কোচটা পড়ছিল ওই কোচ সহ এয়ার পোর্শন টোটালটা সদর রোডে নিয়ে যাব। তারপরে তো হলো সদর রোডে থেকে ইঞ্জিন দিয়ে আড়ানিতে নিয়ে ওই ট্রেন ওইদিকে চালায় দেবো, আর এটা আমরা ঈশ্বরদীতে নিয়ে চলে যাব, তাইলে লাইন ক্লিয়ার। 5 বছরেও শেষ হয়নি ভূমি অধিগ্রহণ, বাতিল হয়েছে একের পর এক দরপত্র। এতে করে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের 4 লেনের সম্প্রসারণের 29 কিলোমিটার সড়কের কাজ শুরুই হয়নি। উন্নয়ন কাজ আটকে থাকায় নাজেহাল সড়কে প্রতিনিয়ত ভোগান্তির শিকার এই পথে চলাচলকারীরা। সজীব খানের ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। খুলনা চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুর অংশ ঝুঁকি নিয়ে ধীর গতিতে যাচ্ছে পণ্য বোঝাই একের পর এক ভারী যান। শরীয়তপুর অংশের 35 কিলোমিটার পথ পাড়ি দিতে অপচয় হয় সময়, নষ্ট হয় যানবাহনের যন্ত্রাংশ। টায়ার বাস্ট হয়ে যায়, গিয়ারে ট্রাভেল করে, ডিফারেন্সিয়াল ভাঙে চলে যায়, যেহেতু আমাদের এই গাড়িগুলো ভারী গাড়ি। সমস্ত রাস্তায় ডাইনে বামে গাড়ি পাড়া পড়ে যায়, এমনকি মানুষের গৃহস্থ ফসলও নষ্ট হইতেছে, আর মানুষও নষ্ট হইতেছে একমাত্র ধুলার জন্য। দূরত্ব কম হওয়ার পাশাপাশি নানা সুবিধা পাওয়ায় চট্টগ্রামের সাথে দক্ষিণাঞ্চলের 21 জেলার যোগাযোগে এই পথ বেছে নেয় চালক ও যাত্রীরা। গুরুত্ব বিবেচনায় সড়কটি মজবুত ও সরলীকরণের মাধ্যমে 4 লেন সম্প্রসারণে 2019 সালে প্রকল্প নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, কিন্তু 5 বছরেও জমি বুঝে না পাওয়ায় কাজ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। টেন্ডার বাতিল হয় 2 দফা। বর্তমানে শরীয়তপুর চাঁদপুর অংশের 29 কিলোমিটার বেহাল সড়কে প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা, আর যানবাহনের ধীরগতির কারণে ঘটে ডাকাতি ও ছিনতাই। বাধাগ্রস্ত হয় পণ্য পরিবহন। গাড়ির ড্যামারেজ তো আছেই, তবে প্রোডাক্ট মনে করেন এদিক ওদিক পড়ে যায়, ঔষধ ভাঙে, টাইম মতন গাড়ি নিয়ে যাইতে পারি না। এক হলো, দ্বিতীয় কথা গাড়ি ডাইনে বাই কাই খায়, যাত্রীরা ভোগান্তিতে পড়ে, যাইতে অনেক টাইমে ব্যথা পায়। এই রাস্তার যে পরিস্থিতি তাতে মনে করেন জীবন শেষ, গাড়ি শেষ।
ভাঙ্গে চুরে সব শেষ। এই যে আমরা যাই তখনকার জীবন হাতে নিয়ে আতঙ্কের সাথে আমাদের যাইতে হয়। দুর্বল লোক যদি ওঠে তাকে আট চলাই মুশকিল বা বইয়া থাই মুশকিল। 5 বছর পার হলেও টাকা বুঝে পাননি জমির মালিকরা। এমন অবস্থায় প্রকল্পের অনিশ্চয়তায় উদ্বিগ্ন তারা। নোটিশও দেয় না, আমাদের টাকাও দেয় না। রাত পহলে জমিনের দাম বাড়তেছে, আর আমাকে তো আর বেশি দিব না। এই জমি বিক্রিও করতে পারতেছি না অন্য কোথাও, আর বিদেশ যাইতে পারতেছি না। চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়ায় অনিশ্চয়তায় প্রকল্প সংশ্লিষ্টরা। তবে সব জটিলতা কাটিয়ে সড়ক নির্মাণের কাজ অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। একটি অনিশ্চয়তা আছে, বাদ হওয়ার ব্যাপারে আসলে আমরা বলতে পারবো না। এটি আসলে আমাদের মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত দেবে আমাদের সেই অনুযায়ী আমাদের করতে হবে। এটা বন্ধ হয়ে যাওয়ার ওরকম কোনো কারণ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এটা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, কর্তৃপক্ষকে আমরা সেই বিষয়টি অনুরোধ করব। 4টি প্যাকেজে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় প্রায় 860 কোটি টাকা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। এজেন্সির প্রতি 1000 কোটা বহাল রেখেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় রোববার সৌদি আরবের জেদ্দায় সৌদি ধর্ম মন্ত্রণালয়ের কনফারেন্স হলে এ দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। দুদেশের মধ্যে বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজাল আল রাবিয়া এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশের পক্ষে হজ পরিচালনা করেন এই জাতীয় ট্রাভেলসের সংখ্যা 750টি। হজ কেন্দ্রিক যাবতীয় কার্যক্রম 14 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে বলেও সময় বেঁধে দিয়েছে সৌদি আরব। ঝড়ো বাতাসে 6 দিনেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। এতে প্রাণহানি বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। এছাড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না আরও 16 বাসিন্দাকে। রোববার 2টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও লস অ্যাঞ্জেলেসের ইটন হার্স্ট এবং প্যালিসেডের দাবানল নেভাতে রীতিমতো যুদ্ধ চলছে। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। আগ্রাসী দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। সান্তা আনা নামের ঝোড়ো বাতাসে 6 দিন পরও ভয়ঙ্কর হয়ে উঠছে দাবানলের লেলিহান শিখা। এখনও পড়ছে ইটন হার্স্ট এবং প্যালিসেড এলাকা। বুধবার পর্যন্ত সর্বোচ্চ সতর্কতার আওতায় থাকছে এলাকাগুলো। চলতি সপ্তাহেও দাবানল সক্রিয় থাকার পূর্বাভাস রয়েছে। এতে করে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি ও মৃত্যু আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বাসিন্দাদের। আগামী দিনগুলো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আগুনের ছোবল থেকে দূরে থাকা টোপাঙ্গা সহ অন্যান্য এলাকার মানুষ। As far as we know, our landlord says our house is still standing in Topanga, but nobody's letting residents in, and we're very concerned about the next few days with the Santa Ana winds kicking up. I'm really worried. My landlord tries to update us every day, and he's been saying that it definitely could change. We are, receiving emails or texts every day to see what the status is. I am on alert with notifications from all of the apps that I have. এই অবস্থায় হলিউড নগরী খ্যাত লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার একর জমিতে ছড়িয়ে পড়া সর্বগ্রাসী দাবানল নেভানোর যুদ্ধে 14,000-এর বেশি দমকল কর্মীর সাথে এবার মাঠে নামানো হয়েছে 900-র বেশি বন্দীকে। আগুন নেভানোর জন্য ঘন্টায় তাদের দেয়া হচ্ছে $1 করে। দিনে এক একজন বন্দী আগুন নিভিয়ে $5 থেকে $10 বেশি উপার্জন করছেন। এছাড়া মেক্সিকো থেকে দমকল বাহিনীর 70 এবং কানাডা থেকে 60 জন সদস্য যুক্তরাষ্ট্রের ফায়ার ফাইটারদের সঙ্গে যোগ দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবিলায় যুক্ত হতে আগ্রহী যুদ্ধে লিপ্ত ইউক্রেনও। পুরো কাউন্টি দাবানলের ঝুঁকিতে থাকায় আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনীর প্রধান। Elevated critical fire weather conditions will continue through Wednesday. Please rest assured that your County of Los Angeles Fire Department will be prepared. These winds, combined with low humidities and low fuel moistures, will keep the fire threat in all of Los Angeles County
এদিকে দাবানলের মধ্যে কারফিউ অমান্য করা, অগ্নিকাণ্ড সম্পৃক্ততার অভিযোগ, লুটপাট ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য লস অ্যাঞ্জেলেস থেকে এখন পর্যন্ত 29 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দাবানলের সুযোগে কেউ অপরাধ বা প্রতারণার সাথে জড়িত হলে তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। Regarding any illegal activity that may be occurring in these areas, don't do it. The fact that anyone takes advantage of anybody who's been victimized already, whether it is burglary, looting, or any other crime, whether it's a scam of some kind that you're conjuring up to make money off of the poor people that have been involved in this. যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সবচেয়ে শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। লস অ্যাঞ্জেলেসে এখন পর্যন্ত 12,000-এর বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের ঝুঁকি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে শহরটির 1 লাখের বেশি বাসিন্দাকে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো আরও একবার। টিউলিপের পর আলোচনায় সালমান পুত্র শায়ান। ব্রিটিশ দাতব্য সংস্থায় 2.5 লাখ পাউন্ড অনুদান নিয়ে নতুন বিতর্ক। ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন। চাকরি ফেরাতে সচিবালয়ের সামনে সাব ইন্সপেক্টররা। চট্টগ্রাম বন্দরে নিলামে উঠেছে বিলাসবহুল 90 গাড়ি। ব্যবসায়ীরা ছাড়ানোর আবেদন করলেও সাড়া নেই সাবেক এমপিদের। এবং লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে মৃত্যু বেড়ে 24, নিখোঁজ 16। আগুন নেভাতে কাজে লাগানো হয়েছে 900-র বেশি বন্দীকে। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।